রায়চন্দ্র নামের এক ব্যবসায়ী নেপালের বরফ ঢাকা পাহাড়ে থাকতেন, যে কম্বল বানিয়ে তা বিক্রি করতেন। রায়চন্দ্রর কাছে অনেক ভেড়া ছিল। ভেড়া আমার খুব প্রিয়, ভেড়া আমার খুব প্রিয়, সাদা আর সুন্দরী ভেড়া আমার খুব প্রিয়। রায়চন্দ্র ওর ভেড়ার থেকে পশম সংগ্রহ করত। ভয় পেও না, আমি কিচ্ছু করব না, শুধু পশম বার করব। তারপরে রায়চন্দ্র তার স্ত্রীর সঙ্গে পশম দিয়ে কম্বল আর সোয়েটার তৈরি করে। দুজনের সোয়েটার আর কম্বলের কারুকার্য খুবই সুন্দর। অদ্বিতীয়, খুব সুন্দর। তোমারও কম্বলগুলো খুব সুন্দর। যখন সব পশম দিয়ে সোয়েটার আর কম্বল তৈরি হয়ে যেত, তখন রায়চন্দ্র সেগুলো ঘোড়ার পিঠে চাপিয়ে শহরে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ত। রায়চন্দ্র কিছু দূর জঙ্গলে চলে আসার পর, ও ভাই শোনো, তুমি কি শহরের দিকে যাচ্ছ? হ্যাঁ দাদা, শহরের দিকেই যাচ্ছি। তো ভাই আমিও কি তোমার সঙ্গে যেতে পারি? হ্যাঁ, কেন না, চলো একসঙ্গেই যাই। আমি জয়সিংহ, শহরে আমার দোকান আছে। আমি রায়চন্দ্র, আমি একজন ব্যবসায়ী। আপনি কোন জিনিসের ব্যবসা করেন? আমি কম্বল আর সোয়েটার বানিয়ে বেচি। বারে বাহ, আপনি আমাকে দেখাতে পারেন? পারবো না কেন দাদা। দুজনে দাঁড়ায় আর রায়চন্দ্র জয়সিংহকে তাদের বোনা সোয়েটার আর কম্বল দেখায়। খুব সুন্দর। তা এর দাম কত হবে? কম করে হলেও 1000 টাকা তো অবশ্যই হবে। তারপরে দুজন আবার তাদের যাত্রা শুরু করে, আর দেখতে দেখতে তারা শহরে পৌঁছে যায়। আচ্ছা দাদা, এবার আমি যাই। যাবে মানে? আগে তো আমার জিনিসগুলো তো ফেরত দাও। এই জিনিসগুলো তো আমার। তোমার কি করে? এই জিনিসগুলো তো আমার। এ কেমন কথা বলছো দাদা? আমি আপনাকে আমার সঙ্গে আসার অনুমতি দিলাম, আর এখন তো আমার জিনিসগুলোকে আপনি নিজের বলছেন। আরে চোরের মায়ের বড় গলা, আমি তোমাকে আমার সাথে আসতে দিলাম আর তুমি আমার জিনিসগুলোই হাতিয়ে নিতে চাও? তখনই আশেপাশে কিছু লোক জমা হয়ে যায়। এক কাজ করো, তোমরা দুজন নায়েব মশাইয়ের কাছে যাও। উনি এই শহরের সমস্ত সমস্যার সমাধান করেন। তোমাদের সমস্যারও নিশ্চয়ই সমাধান করে দেবেন। ওরা দুজনেই নায়েব মশাইয়ের বাড়িতে গেল। বলুন, আপনাদের দুজনের কি সমস্যা? আমি রায়চন্দ্র, সোয়েটার আর কম্বলের ব্যবসা করি। আমি আমার জিনিসপত্র নিয়ে শহরে বিক্রি করতে আসছিলাম। রাস্তায় জয়সিংহর সঙ্গে আমার দেখা হলো। উনি একসঙ্গে শহরে আসার কথা বললেন, তো আমি ওনাকে সঙ্গে নিয়ে নিলাম। আর এখানে পৌঁছাতেই উনি আমার জিনিসগুলোকে নিজের বলছেন। না নায়েব মশাই, এ মিথ্যে কথা বলছে। আমিও এক ব্যবসায়ী, শহরে আমার একটা দোকান আছে। আমি নেপাল থেকে কম্বল আর সোয়েটার নিয়ে ফিরছিলাম, তো রাস্তায় এনার সঙ্গে দেখা হলো। ইনি আমার সঙ্গে শহরে এলেন আর এখন আমার জিনিসগুলোকে নিজের বলছেন। আরে এ কি, দুজনের মধ্যে কেউ তো মিথ্যে কথা বলছে। যদি জিনিসগুলো তোমার হয় জয়সিংহ, তো তুমি নিশ্চয়ই এগুলো চিনতে পারবে। কিন্তু নায়েব মশাই, শহরে আসার সময় আমি ওনাকে আমার সমস্ত জিনিসপত্র দেখিয়েছিলাম। এখন তো ও আমার সমস্ত জিনিসপত্র চিনে গেছে না। নায়েব মশাই ভাবতে লাগলেন। এখন তো মীমাংসা করা খুব মুশকিল। তোমরা দুজন জিনিসগুলোকে সমান 2 ভাগে ভাগ করে নাও। আরে, এ তো আমার সারা বছরের পরিশ্রমের ফল। তোমার নয়, আমার পরিশ্রম। চুপ, অনেক হয়েছে। তোমরা দুজন এই জিনিসগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে নাও। ঠিক আছে। নায়েব মশাইয়ের কথা অনুযায়ী কম্বল আর সোয়েটার নিজেদের মধ্যে ভাগ করে নিল। তারপর নায়েব মশাই রায়চন্দ্রর কাছে গেল। রায়চন্দ্র, তোমার যখন এতই লোকসান হয়েছে, যা কিছু তোমার কাছে পড়ে আছে ও তুমি আমাকে কত টাকায় বেচবে? 500 টাকায়। আমি তোমাকে মোট 250 টাকা দিতে পারি। এত কমে হবে না নায়েব মশাই, সারা বছরের পরিশ্রম তো এত লোকসান করে দিতে পারবো না। তারপর নায়েব মশাই জয়সিংহর কাছে যায়। খুব খারাপ হয়েছে তোমার সঙ্গে, কিন্তু যাই হোক না কেন, যা তোমার কাছে পড়ে আছে সেটা তুমি আমাকে বেচে দাও। আপনি সত্যিই কিনতে চান? হ্যাঁ, এটা আর বলার কথা নাকি? এগুলো তুমি আমায় কততে দেবে? 500 টাকায়। কিন্তু আমি তোমায় মাত্র 250 টাকা দিতে পারি। হুজুর চলুন, ঠিক আছে। তুমি মিথ্যেবাদী, এগুলো তোমার জিনিস নয়। তুমি যদি সত্যি এই জিনিসগুলোর মালিক হতে, তো এগুলোকে অর্ধেক দামে বেচতে তুমি কখনোই রাজি হতে না। জয়সিংহের মিথ্যে ধরা পড়ে যায়। তোমার এই অপরাধের জন্য রায়চন্দ্রকে 500 টাকা জরিমানা দিতে হবে। রায়চন্দ্র 500 টাকা পেল আর ও নিজের জিনিসপত্র ফিরে পেয়ে খুব খুশি হল। সেই জন্য কথায় বলে, সত্যের জয় সব সময় হয়, আর যেখানে মিথ্যে সেখানেই ভয়। মিথ্যের সব সময় পরাজয় হয়। কুলফি নিয়ে যান, কুলফি।
মালাই কুলফি, কেশর কুলফি, বাদাম পেস্তা কুলফি। সাগর নামের একজন কুলফিওয়ালা ছিল। এদিক ওদিক ঘুরে সে কুলফি বিক্রি করত, আর সেই কুলফি তৈরি করত তার স্ত্রী জয়া। সাগরের পরিবার ছোট ছিল এবং শান্তি ছিল। সাগরের ছেলে নন্দু এক সরকারি স্কুলে পড়ত। সাগর ও তার স্ত্রী ইচ্ছা ছিল যে তাদের ছেলে যেন বড় হয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। হ্যাঁ গো, কবে আমাদের স্বপ্ন পূরণ হবে? ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করব। আমাদের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, তুমি ঈশ্বরের উপর ভরসা রাখো। সাগর তার ছেলেকে সব সময় ভালো মানুষ হবার শিক্ষা দিত। বাবা, আমাদের কাছে বড় বাড়ি, টাকা, গাড়ি এইসব নেই কেন? আমরা এত গরিব কেন? কারণ এটা ঈশ্বরের ইচ্ছা বাবা। এটা তো অন্যায় বাবা। ভগবান আমাদেরকে সবকিছু কেন দেননি? সময় হলে আমাদের কাছেও সবকিছু হয়ে যাবে। নাও, তুমি এখন কুলফি খাও। একদিন সাগর এক পার্কে কুলফি বিক্রি করছিল। কুলফি নিয়ে যাও, কুলফি, মালাই কুলফি, কেশর কুলফি, বাদাম পেস্তা কুলফি। কাকু, একটা মালাই কুলফি। আমি পেস্তা কুলফি চাই। এই নাও, খাও। সাগর দুজন বাচ্চাকে কুলফি দিল। তারপর তার দৃষ্টি গাছের তলায় বসা বাচ্চার দিকে পড়ল। ছেলেটি কাঁদছিল। সাগর একটা কুলফি নিয়ে ছেলেটির কাছে গেল। এই নাও। ছেলেটি কান্না থামালো আর সাগরের কাছ থেকে কুলফি নিল। কাকু, আমার কাছে টাকা নেই। কোনো ব্যাপার নেই খোকা, এবার বলো তুমি কাঁদছিলে কেন? আমি এবছরে ফেল করেছি। বাবা বাবাকে ভীষণ বকবে। কেঁদো না খোকা, তুমি বলবে যে এবার তুমি আরো ভালোভাবে পড়বে আর আগামী বছর নিশ্চয়ই পাশ করবে। সাগরের কথা ছেলেটার ভালো লাগলো। কিছুক্ষণ পর খুশি হয়ে ছেলেটি ওখান থেকে চলে গেল, আর সাগরও হাসতে লাগলো। তখনই এক পরী সাগরের কাছে এলো। সাগর, তুমি ওই দুঃখী বাচ্চার মুখে হাসি ফুটিয়েছ, তাই আমার কাছে তোমার জন্য একটা উপহার আছে। পরী এবার জাদু করলো আর এক সুন্দর কুলফির ডাব্বা ওখানে উপস্থিত হলো। আজ থেকে তোমার কখনো টাকার অভাব হবে না, আর তোমার ছেলে নন্দু ইংলিশ মিডিয়ামে পড়বে। ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাগরকে এক সুন্দর কুলফির ডাব্বা উপহার দিয়ে পরী ওখান থেকে চলে গেল। সাগর কুলফির ডাব্বা খুলতেই দেখল সোনার কুলফিতে ভরা ওই ডাব্বা। এই দৃশ্য দেখে সাগর অবাক হয়ে গেল। সাগর সোনার কুলফি বাড়িতে নিয়ে গেল, আর সেদিন থেকে ওর জীবন বদলে গেল। আর এখন তার ছেলে বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। আর সাগর এখন একজন সাধারণ কুলফিওয়ালা নয়, সাগরের এখন নিজের কুলফির কোম্পানি আছে। আজ সাগরের পরিবারের কাছে সব কিছু আছে, বড় বাংলো, বাড়ি, গাড়ি আর টাকা। আর এই সব কিছু ওর ভালো কর্মের ফল। তাহলে বন্ধুরা, ভালো কাজে ভালো ফল হয়।